হে স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান সেম 3 ই-কমার্স ক্লাস 12-এর যেটা চলছিল আমাদের সেটা নিয়েই। তো চলো শুরু করা যাক। আগের দিন আমরা পড়েছিলাম নেটওয়ার্ক। তো নেটওয়ার্কে আমরা ফার্স্ট একটু রিভিশন দিয়ে নিই। নেটওয়ার্কে আমরা কী পড়েছিলাম। নেটওয়ার্কের মধ্যে পড়েছিলাম যে ফার্স্ট পড়েছিলাম নেটওয়ার্ক কাকে বলে। তো আমরা আরেকবার জেনে নিই যে নেটওয়ার্কটা কাকে বলে। নেটওয়ার্ক হলো একাধিক ডিভাইস বা সিস্টেমের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য তৈরি একটি সংযোগ মাধ্যম। তাহলে সংযোগ মাধ্যম বা ব্যবস্থা। তাহলে নেটওয়ার্কটা কি? তো দুটো ডিভাইস বা দুটো যে কোনো কিছুর মধ্যে সংযোগের মাধ্যম হিসেবে কাজ করে আমাদের নেটওয়ার্ক। নেটওয়ার্কের মেন 3টে পার্ট পড়েছিলাম। ফার্স্ট পড়েছিলাম হচ্ছে আমরা ইন্টারনেট। ইন্টারনেট। 2 নাম্বার পড়েছিলাম ইন্ট্রানেট। আর হচ্ছে 3 পড়েছিলাম এক্সট্রানেট। এই কটা পড়েছিলাম। তো ফার্স্ট আমরা একটু জেনে নিই ইন্টারনেট সম্পর্কে। তাহলে ফার্স্ট একটু আমরা ইন্টারনেট সম্পর্কে জেনে নিই। তো চলো, ইন্টারনেটটা কি? ইন্টারনেটটা হলো পৃথিবীর সমস্ত নেটওয়ার্ক এক স্থানে জুড়ে দেওয়া হয় যে বৃহৎ আন্তঃসংযুক্তি নেটওয়ার্ক সৃষ্টি হয়, তাই হলো ইন্টারনেট। এবার ইন্টারনেটকে অনেক কিছু বলা হয়। ইন্টারনেটকে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস বলা হয়, গ্লোবাল নেটওয়ার্ক বলা হয়, পাবলিক নেটওয়ার্ক বলা হয়। এগুলো সব ইন্টারনেটের জন্য প্রযোজ্য। ইন্টারনেটের এক্সাম্পলগুলো কী কী ছিল? এই আলিবাবা, অ্যামাজন, ইবে এক্সেট্রা। তারপর হচ্ছে ইন্ট্রানেট। এটা গেল ইন্টারনেট। এরপর আছে ইন্ট্রানেট। ইন্ট্রানেট হলো একটি প্রাইভেট নেটওয়ার্ক যা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মচারীদের মধ্যে সংযোগ স্থাপন এবং তথ্য শেয়ারের জন্য ব্যবহৃত হয়। এটি ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে তৈরি হলেও এর অ্যাক্সেস শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটিও একটা প্রাইভেট নেটওয়ার্ক। এই যারা ইন্টারনেট ইউজ করে তাদের নিজস্ব একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকবে। গেল ইন্টারনেট। এরপরে আসি এক্সট্রানেট। এক্সট্রানেটটা কি? এক্সট্রানেট হলো একটি সম্প্রসারিত ও প্রাইভেট নেটওয়ার্ক যা একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্কের সঙ্গে অনুমোদিত বাহ্যিক ব্যবহারকারীদের সংযোগ স্থাপন করে। তো আমাদের যাই হোক প্রিভিয়াস ডের কিছু ওটা রিভিশন শেষ হলো। এরপরে হচ্ছে আমাদের শুরু হবে আজকে B2B অ্যাপ্লিকেশান। B2Bর ফুল ফর্ম আমরা আগেই জেনেছি, বিজনেস টু বিজনেস। কিন্তু এক্ষেত্রে আমাদের শুরু হচ্ছে B2B এর ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা। কি শুরু হচ্ছে? B2B এর ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা। তো প্রথম কি আছে? B2B অ্যাপ্লিকেশানটা কি আমরা একবার একটু মনে করে নিই। এটি হলো একটি ই-কমার্স মডেল যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান একে অপরের সাথে ইন্টারনেট এর মাধ্যমে লেনদেন সম্পন্ন করে। এটি পণ্য ও পরিষেবা ক্রয় বিক্রয়ের পাশাপাশি এই তথ্য বিনিময়ের জন্য ব্যবহৃত হয়, যেমন আলিবাবা, অ্যামাজন বিজনেস, ইন্ডিয়ামার্ট, জুম এক্সেট্রা। এটা গেল হচ্ছে আমাদের এক্সাম্পল দিয়ে B2B অ্যাপ্লিকেশান কাকে বলে। এরপরে আসে ইন্টারনেট ব্যবহার করে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্টারনেট B2B এর ক্ষেত্রে, সেই ভূমিকার কথা কি পালন করে। তো প্রথমে আসে বৈশ্বিক বা বিশ্বের সাথে সংযোগ স্থাপন। কি বলেছে? ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বিশ্বব্যাপী দ্রুত ও সহজ একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারে। এটি বাজারকে প্রসারিত করে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ বৃদ্ধি করে। এরপরে আছে ডিজিটাল লেনদেন। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন করতে পারে। এর ফলে অর্থ প্রদানের পদ্ধতি আরও সহজ এবং দ্রুততর হয়। এরপরে আছে হচ্ছে ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ বা EDI এর পুরো নাম ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। এটা ছিল হচ্ছে আমার আর EDI এর ফুল ফর্ম। তাহলে কি বলেছে? EDIটা কি? ইন্টারনেটের মাধ্যমে EDI সিস্টেম ব্যবহার করে প্রতিষ্ঠানগুলি দ্রুত ও নির্ভুলভাবে তথ্য বিনিময় করতে পারে। এরপরে আসে হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে কি আসবে? ইন্টারনেটের সরবরাহ চেইন পরিচালনার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, পরিকল্পনা এবং পণ্যের বিতরণ আরও কার্যকরভাবে করা হয়।
তারপরে হচ্ছে আছে ডেটা অ্যানালিটিক্স। ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত ডেটা বিশ্লেষণ করে ব্যবসার জন্য নতুন কৌশল তৈরি করা হয়। এছাড়াও আরও রয়েছে ডিজিটাল মার্কেটিং। ইন্টারনেটের মাধ্যমে B2B মার্কেটিং সহজ হয়। এছাড়া রয়েছে বিপণন ও বিজ্ঞাপন। ইন্টারনেটের মাধ্যমে B2B অ্যাপ্লিকেশন ডিজিটাল মার্কেটিং ও বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়। এগুলো ছিল হচ্ছে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইন্টারনেটের B2B এর ক্ষেত্রে। এরপরে আসি নতুন জিনিস শুরু হচ্ছে, এটা B2B অ্যাপ্লিকেশন শেষ হলো, এরপর হচ্ছে শুরু হবে ওয়েব প্রমোশন। ওয়েব প্রমোশনটা কি তা প্রথমে জেনে নিই। এটি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইট এবং ব্যবসাকে ইন্টারনেটের মাধ্যমে জনপ্রিয় করা যায়। ওয়েব প্রমোশনের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা রয়েছে। ইন্টারনেটের ভূমিকাগুলো কি কি তো সেগুলো জেনে নিই। ফার্স্ট হচ্ছে SEM ও SEO। SEM এর পুরো নাম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, আর SEO এর পুরো নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEE হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ক্ষেত্রে গুগল অ্যাডওয়ার্ডস এবং বিং অ্যাডস এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে ব্যবসাগুলি তাদের পণ্য ও সেবার পরিচালনা করতে পারে। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইট গুণগত মান বৃদ্ধি করা হয় যাতে একটি সার্চ ইঞ্জিন প্রথমে দিকে প্রদর্শিত হয়। তা হচ্ছে মাল্টি চ্যানেল প্রমোশন। এরপরে আছে মাল্টি চ্যানেল প্রমোশন। মাল্টি চ্যানেল প্রমোশনটা কি? ইন্টারনেটের মাধ্যমে কমার্স ওয়েব প্রমোশনের একাধিক চ্যানেলের মাধ্যমে করা হয়। এরপরে আছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট। গুগল অ্যাডস এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অর্থ প্রদানের মাধ্যমে ওয়েবসাইটে বিজ্ঞাপন করা হয়। এরপর আছে অনলাইন ক্যাম্পেইন। ইন্টারনেটের মাধ্যমে বিশেষ অফার, ডিসকাউন্ট এবং ক্যাম্পেইনের বিজ্ঞাপন চালানো যায় যা বিক্রয় বাড়াতে সাহায্য করে। তারপরে আছে আমাদের ইন্টারেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট। ইন্টারনেট ইন্টারেক্টিভ এবং মাল্টিমিডিয়া সমৃদ্ধ বিজ্ঞাপন তৈরি করে আর সুযোগ দেয় যা গ্রাহকদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে। এরপরে আছে সোশ্যাল মিডিয়া এবং ইমেল মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রচারের মাধ্যমে ট্রাফিক বৃদ্ধি করা হয়। আবার ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে সম্ভাব্য গ্রাহকের কাছে ইমেল পাঠিয়ে পণ্য ও পরিষেবা প্রচার করা হয়। তারপরে আছে ব্লগ এবং কন্টেন্ট মার্কেটিং। গ্রাহক প্রবৃত্তি বৃদ্ধির মাধ্যমে, এটার বাংলাটা হচ্ছে গ্রাহক প্রবৃত্তি বৃদ্ধির মাধ্যমে। ব্লগ বা আর্টিকেলের মাধ্যমে ওয়েবসাইটের সম্পর্কে তথ্য প্রদান করা যায়, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট যেমন ব্লগ, রিভিউ অ্যান্ড প্রোডাক্ট টিউটোরিয়াল তৈরি করে গ্রাহকদের মধ্যে আকর্ষণ করা যায়। এই ওয়েব প্রমোশনের এক্সাম্পল হচ্ছে ওয়েব প্রমোশনের আলিবাবা, অ্যামাজন, ফ্লিপকার্ট, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, জোম্যাটো এক্সেট্রা। এরপরে আসি হচ্ছে আমাদের ব্যানার। ব্যানার কাকে বলেছে এটি হলো একটি গ্রাফিক বিজ্ঞাপন যা ওয়েবসাইটে ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করার জন্য প্রদর্শিত হয়। এটি পণ্য বিক্রি বা গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার একটি কার্যকর উপায়। এর কিছু বৈশিষ্ট্যও আছে। 1994 খ্রিস্টাব্দে 1994 সালে প্রথম ব্যানার বিজ্ঞাপনগুলি ইন্টারনেটে প্রদর্শিত হয়েছে। তাহলে কোন সালে প্রথম ব্যানার প্রদর্শিত হয়েছে? 1994 সালে। এটা কিন্তু মনে রাখতে হবে, 1994 সালে। তারপরে আছে ব্যানারের বৈশিষ্ট্য। ব্যানারের বৈশিষ্ট্যগুলো কি কি আছে? গ্রাফিক ডিজাইন। কি বলেছে? গ্রাফিক ডিজাইন আকর্ষণীয় ছবি ও পাঠ্য ব্যবহার করে তৈরি করা হয়। এরপরে আছে গোল নির্ধারণ। গোল নির্ধারণ হচ্ছে ব্যানার বিজ্ঞাপনটি বিভিন্ন নির্দিষ্ট পণ্য, পরিষেবা বা অফারের প্রচারের জন্য ব্যবহৃত হয়। এরপর রয়েছে ক্লিকেবল। ক্লিকেবলের মধ্যে কি পড়ছে? ক্লিকেবলের মধ্যে পড়ছে হচ্ছে ব্যানার সাধারণত এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি ক্লিক করলে ব্যবহারকারী একটি নির্দিষ্ট ওয়েবসাইট বা পেজে পৌঁছে যেতে পারে। এরপরে আসি আমরা ব্যানারের ধরন। ব্যানার তিন ধরনের, একটা স্ট্যাটিক ব্যানার, অ্যানিমেটেড ব্যানার আর হচ্ছে ইন্টারেক্টিভ ব্যানার। স্ট্যাটিক ব্যানারটা কি? কেবলমাত্র একটি নির্দিষ্ট ছবি বা পাঠ্য প্রদর্শন করবে, কেবলমাত্র একটা ছবি বা পাঠ্য প্রদর্শন করবে। অ্যানিমেটেড ব্যানারটা কি? অ্যানিমেশন করতে পারে, যেমন অ্যানিমেশন এবং মুভি ইমেজ ব্যবহার করে মনোযোগ আকর্ষণ করে। আমরা এখন সবাই অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করে, জানি আমরা অ্যানিমেশনটা কীভাবে হচ্ছে, 3D অ্যানিমেশন হয়, 2D অ্যানিমেশন হয়, সেই অ্যানিমেশনে। তারপর হচ্ছে ইন্টারেক্টিভ ব্যানার। ব্যবহারকারীরা ব্যানারের সঙ্গে ইন্টারেক্টিভ যোগাযোগ করতে পারে, যেমন গেম খেলা বা তথ্য প্রদান। যখন কোনো কনস্ট্যান্ট কোনো শো হয়, তার অ্যাড দেয়, তো আমরা সেই অ্যাডের নম্বর দেওয়া থাকে বা সেই অ্যাডের ইমেল অ্যাড্রেস থাকে, সেটার সাথে আমরা যোগাযোগ করি, তখন সেই সূত্রে আমরা সেই জায়গা থেকে ডাক আসে, তারপরে আমরা এগুলোর কথাই বলা হচ্ছে। এরপরে
তোমাদের আর কিছু না আছে জনপ্রিয় ব্যানার তৈরির কৌশলগুলি। এরপরে আছে জনপ্রিয় ব্যানার তৈরির ফার্স্ট হচ্ছে সুন্দর প্রদর্শন। ব্যানার তৈরি করতে গেলে প্রথম ব্যানারটি অবশ্যই সুন্দর এবং আকর্ষণীয় হতে হবে, ফলে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হবে। তারপর হচ্ছে খরচ। এরপর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপনের প্রচারের জন্য ব্যানারটির খরচ কত হবে তা সঠিকভাবে নির্ণয় করা অবশ্যই দরকার। এরপর আছে মাধ্যম। জনপ্রিয় যেসব সামাজিক মিডিয়া রয়েছে সেই সমস্ত জায়গাতেই বিজ্ঞাপন প্রচার বা ব্যানার তৈরি করা প্রয়োজন। এরপরে আছে গ্রাহকের চাহিদা। গ্রাহকের চাহিদা হচ্ছে ব্যানারের প্রচারের সময় কোম্পানির অবশ্যই খেয়াল রাখা উচিত কোনো পণ্যগুলির গ্রাহকরা বেশি পছন্দ করছে। আর সৃজনশীল হচ্ছে ব্যানার তৈরির সময় অবশ্যই কোম্পানিগুলি সৃজনশীল ব্যানার তৈরি করতে, মানে সৃজনশীল মানে হচ্ছে নতুনত্ব কিছু, মানে যা আগে আছে তা না। আর একটা পয়েন্ট বাদ গেছে, সেটা হচ্ছে আমাদের সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। হচ্ছে ব্যানারে প্রচারের সময় সিটিআর বিষয়টি কোম্পানির অবশ্যই নজরে রাখা দরকার। আর এই ছিল আজকের ক্লাস। আর তোমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।